আমরা দেখেছি জুলাই আগস্টের 5 মানে অর্থাৎ 5 তারিখ পর্যন্ত আমাদের দেশের যে শত্রু ছিল গণবিরোধী গণতন্ত্র বিরোধী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী স্বৈরাচারী সরকার। আপনারা জানেন দেশে লুটপাট গুম খুন মামলা হামলা টাকা পাচার আর হতে মানে ব্যাংক লুট এগুলো হয়েছে। আজকে যে কোটা আন্দোলনটা হয়েছে জুলাই এবং আগস্টে বৈষম্যের কথা সেখানে আছে, কিন্তু সেইটা মূল বৈষম্যের যে জায়গাটা ছিল, লড়াইটা যেখান থেকে শুরু সেটা হলো মুক্তিযুদ্ধের কোটার বৈষম্য। এইখান থেকে এই বৈষম্যের জায়গাটা এসেছে। এখানে শ্রেণী বৈষম্য, আসল বৈষম্য দেশের শ্রেণী বৈষম্য, ধন বৈষম্য। সেই জায়গায় এই আন্দোলনটা ওই জায়গায় টাচ করতে পেরেছে বলে আমাদের মনে হয় না, কিন্তু সাধারণভাবে বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষা এই আন্দোলনে ছিল, কিন্তু শ্রেণী বৈষম্য ধন বৈষম্যের সেই জায়গায় এই আন্দোলন উদ্দূর পৌঁছতে পারে নাই। আমরা যেটা দেখি সেটা হলো যে এই আন্দোলন এরা মানে সরকার তাদের একটা নেতৃত্বের ভূমিকা ছিল, কিন্তু শুধু কোটা আন্দোলনের সরকার পড়ে গেছে সেটা কিন্তু না। কোটা আন্দোলনের সরকার পড়ে গেছে সেটা কিন্তু না। কারণ হলো 15 বছরের 16 বছরের মানুষের পুঞ্জীভূত বিক্ষোভ, বিভিন্ন শ্রেণী পেশার সমস্ত মানুষের যে বিক্ষোভ, ভোট দিতে না পাওয়ার বিক্ষোভ, সমস্ত বিক্ষোভ এসে কোটার উপর ভর করছিল। অর্থাৎ পার্টিকুলার অ্যান্ড জেনারেলের কানেকশন হয়ে গেছে। ইংরেজিতে যদি বলি কমন অ্যান্ড পার্টিকুলারের কানেকশানের ফলে এই সরকার পড়ছে। পার্টিকুলারের সাথে জেনারেল কানেকশান না হলে সরকার পড়তো না। এই কারণেই নানা ফোর্সের কে অবমূল্যায়ন করতে চায় বিভিন্ন জন, সেটা কিন্তু ঠিক না। এখানে বিএনপি বা সমস্ত ফোর্সের, আমাদের পার্টি, বিভিন্ন ফোর্সের এখানে অবদান এখানে ছিল, কিন্তু ওরা এখন তারাই করছে সব, এরকম একটা মনোভাব আমরা দেখি। এখন কিন্তু এই কোটা আন্দোলনের যে মানে এজেন্ডা ছিল মূলত ডেমোক্রেসি, অর্থাৎ মানুষ 14, 18, 24-এ ভোট দিতে পারে নাই। এই আন্দোলনের এর মর্ম বলে রয়েছে গণতন্ত্র 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 এবং মানুষের ভোটাধিকার। এটাই ছিল মানুষের মূল আকাঙ্ক্ষা। এখনও সেই আকাঙ্ক্ষা গোয়িং অন। সেই আকাঙ্ক্ষার কোনো ছেদ পড়ে নাই। শেখ হাসিনার বিরুদ্ধে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষার নিয়ে যে লড়াই হয়েছে সেটি এখনও চলছে, এটা কোনো ছেদ পড়ে নাই। সেজন্যই এখন মানুষ ইমিডিয়েট ভোটের দাবি করছে, ভোটের দাবি করছে। কেননা দেশের অন্তর্বর্তীকালীন সরকার আছে, গণঅভ্যুত্থানের পটভূমিতে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় এসেছে, কিন্তু এটা নির্বাচিত মানুষের ভোটে নির্বাচিত কোনো সরকার না, এটা কোনো রেগুলার গভর্নমেন্ট না। সেজন্য আমরা দেখছি যে দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি সরকার উন্নত করতে পারছে না। আমরা দেখছি যে মব সন্ত্রাস এখনো চলছে, এবং মব সন্ত্রাস এখনো চলতে দেওয়া হচ্ছে, সেটা মানুষ দেখছে। এই নিয়ে সরকার বিতর্কের মধ্যে পড়ছে। তাইলে এখানে আমরা দেখছি সরকারের নিরপেক্ষতা নিয়েও এই মব সন্ত্রাসের কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে। আমরা দেখি যে এই নির্বাচন, এইটাতে দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে না। একটা রেগুলার গভর্নমেন্ট যদি না আসে, নির্বাচন যদি না আসে, আইনের শাসন হবে না, দেশি বিদেশি বিনিয়োগ হবে না। তারপর এই যে অর্থাৎ দেশে স্থিতিশীলতা যেটা আসবে না, দেশের স্বাধীনতা সার্বভৌম হুমকি থেকে মুক্ত হবে না একটা রেগুলার গভর্নমেন্ট ছাড়া। কেন তখন মানুষ ওই নিয়মিত সরকার ভোটে আসলে তাকে ধরার জায়গাটা মানুষ দৃঢ়তার সাথে পাবে। এটা আমাদের পার্টি এটা মনে করি। আমাদের পার্টি এটাও মনে করি যে এখানে অন্য কোনো এজেন্ডা ছিল না। এই আন্দোলনে মূলত গণতন্ত্রের আকাঙ্ক্ষা এখানে ছিল। সেই মানে 5ই আগস্টের পর আমরা দেখলাম যে কিছু বিতর্কিত এজেন্ডা
সামনে নিয়ে আসলো যে ওই যে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পক্ষ থেকে ৭২-এর সংবিধানকে কবর দিতে হবে, ৭২-এর সংবিধান বাতিল করে দিতে হবে, ৪ নীতি বাতিল করে দিতে হবে, 4 প্রিন্সিপাল, এগুলো নিয়ে এখনো ঐকমত্যের যে মানে ওই যে আলাপ চলছে ওখানে। এবং ওই যে সংবিধান সংস্কার মানে কমিশন যেটা চলছে সেখানে আমরা গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম। সেখানে যে ওরা সংবিধানে 4 প্রিন্সিপাল রাখতে চায় না এবং ৭২-এর সংবিধানকে পুনর্লিখন করতে চায়। আমরা বলি যে জুলাই আগস্টের আন্দোলনের এগুলো এজেন্ডা ছিল না। এই এজেন্ডা কেন আনছেন? এই এজেন্ডা আনার ফলে এখন যে আন্দোলনের একটা ঐক্য করে উঠেছে, জাতীয় ঐক্য, এই এই এজেন্ডা মুক্তিযুদ্ধকে নিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে। এই এজেন্ডা আসার ফলেই যে জাতীয় ঐক্য স্বৈরাচার বিরোধী হয়েছিল সেটার মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে এবং ছাত্ররা যেভাবে সব পদের ছাত্ররা যেভাবে নেমেছিল এই এজেন্ডাগুলো আনার ফলে তো ছাত্ররা সরে গেছে। এখানে জাতীয় সঙ্গীত বাতিল করে দিতে হবে, এই এজেন্ডাগুলো তো এই জুলাই আগস্টের আন্দোলনে কোনো ছিল না। তাহলে এই বিতর্কিত এজেন্ডা এনে স্বৈরাচারের কে পুনর্বাসিত করার পথ করে দিচ্ছে কে? যখন এই ৭২-এর সংবিধানের কথা মানে রক্ষা করার কথা আমরা বলি বা বিভিন্ন শক্তি বলে, মুক্তিযুদ্ধের পক্ষের আরও শক্তি বলে, তখন তাদেরকে স্বৈরাচারের ট্যাগ দেওয়া হচ্ছে। তাইলে কিন্তু এইটা করে এই যে বিতর্ক এনে স্বৈরাচারকে পুনর্বাসিত করার স্কোপ করে দিচ্ছে এই বিতর্কিত এজেন্ডাগুলো এনে। এগুলো না আনলেই তো হইতো। এই সরকারের দায়িত্ব তো একটাই মাত্র, অন্য কোনো দায়িত্ব নাই। এই সরকারের দায়িত্বটা হলো মানে সংস্কার করা, মানে মিনিমাম সংস্কার করে, বিশেষ করে নির্বাচনের সংস্কার এবং বিচার বিভাগ আর প্রশাসনের কিছু সংস্কার করে অবিলম্বে নির্বাচনটা দিয়ে ওনার দায়িত্ব একটা। উনি কিন্তু ওনার আউট অফ রিচ, ওনার হাতের বাইরে কিছু এজেন্ডা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার টানা হেঁচড়া করছে। নিউমরিক উন্নয়নের টার্মিনাল করিডোর দেওয়া, এগুলো নিয়ে এই সরকার টানা হেঁচড়া করছে। তাহলে এই সরকারের মানে নিয়ে সন্দেহ হচ্ছে, দেশের মানুষ সন্দেহ করছে, তাহলে কি উনি আরও বহু এজেন্ডা নিয়ে ক্ষমতায় আসছেন? এই প্রশ্নগুলো আজকে উঠেছে। আজকে দেখেন নিউ মরিন কন্টেইনার টার্মিনাল সেটা হলো, আমি তো চট্টগ্রামের, আমি পার্টির এখন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার বাড়িতে চট্টগ্রাম। এখানে আমরা এই হাসিনার আমলে এই টার্মিনালটা দিয়ে দেওয়ার কথা ছিল, তারাও তৎপরতা শুরু করছিল। আগেও প্রথমবার যখন মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন কে 198 বছরের লিজ দেওয়ার তৎপরতা শুরু করেছিল হাসিনা সরকার। সেখানে ওর বিরুদ্ধে আমরা এখানে মানে ঢাকা থেকে তেল গ্যাস বন্দর রক্ষা কমিটির নামে এখানে লং মার্চ করছি। আর অন্যদিকে আমরা হাইকোর্টে মামলা করছিলাম বন্দর রক্ষা করার জন্য। সেই হাইকোর্টের মামলার বাদী আমি তখন চট্টগ্রাম জেলা মানে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি ছিলাম। মামলার বাদী আমি, বন্দরের এক্স চেয়ারম্যান মাহফুজুল ইসলাম চৌধুরী, আমাদের পার্টির আর 2 কমরেড বন্দরের শ্রমিক নেতা নজরুল এবং সুনীল আইস, আমরা 4 জনে বাদী হয়ে শেখ হাসিনা যেটা 98 বছরের লিজ দিতে চাচ্ছিল তার বিরুদ্ধে মামলা করেছিলাম। সেই মামলাতে আমরা জিতেছি। কোথায়? হাইকোর্টে মামলাতে জিতছি, একদিকে লড়াই একদিকে মামলা। এটা আমরা করছি ওই সময়। এখন ইউনূস সাহেব এসে এটাকে এখন ওইটা দিয়ে দিতে চাচ্ছে এবং বহু কথা উনি বলছেন। কিন্তু ওইখানে যে নিউ মরিন কন্টেইনার টার্মিনাল 2007 থেকে অপারেট করছে, সেই নিউ মরিন কন্টেইনার টার্মিনালে গ্যারেন্টি ক্রেন বসার কথা ছিল, সেই জায়গায় 14টা গ্যারেন্টি ক্রেন সেখানে বসেছে। গত পিরিয়ডে 2023 সালে এইখানে
তাদের ক্যাপাসিটির বাইরে তারা কন্টেনার হ্যান্ডেল করছে। ক্যাপাসিটির বাইরে 3 লক্ষ কন্টেনার বেশি হ্যান্ডেল করেছে। হ্যাঁ, বন্দরে কোনো ত্রুটি দুর্বলতা সেখানে যদি থাকে, দুর্নীতি অব্যবস্থা যদি থাকে, ডেলিভারির ক্ষেত্রে যদি ফর্ম ডেলিভারির কোনো অবস্ট্যাকেল থাকে, সেগুলো দূর করা দরকার। এগুলো কিন্তু বন্দরের আওতায় আমরা বিদেশি হোক দেশি হোক এই বেসরকারি হাতে বন্দরের মানে বন্দর বাইরে দেওয়ার পক্ষে আমরা না। আমরা সেখানে 4,500 কোটি টাকা আমাদের টাকায় সেখানে বিনিয়োগ হয়েছে। তাহলে এখানে মানে বাইরের লোক কেন এটা অপারেট করবে? অবস্থা দুর্নীতির বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া দরকার। সেখানে ব্রডগেজ রেল লাইন ওই বন্দরের সাথে কানেক্ট করা দরকার। ব্রডগেজ রেল লাইন হলে একটা ট্রেনে 200 কন্টেনার চলে আসবে। একটা লরিতে একটা মানে কন্টেনার বা 2টা কন্টেনার টানতে পারে। তাহলে ওই ব্যবস্থাগুলো করা দরকার পোর্টের সাথে কানেক্ট করে, তাহলে পোর্ট আরেক জায়গায় চলে যাবে। কিন্তু এটা না করে উল্টাটা করতেছে এবং ডিপি ওয়ার্ল্ড নামে একটা মানে কোম্পানিকে এটা দিতে চায়। ডিপি ওয়ার্ল্ড এটা বিভিন্ন জায়গায় অপারেট করে। আমরা যেটা জানি, ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকান নৌবাহিনীর একটা মানে চুক্তি আছে, যেখানে যাক তারা তাদের মানে 5 ফার্মার্স তাদের খাটতে হবে, অর্থাৎ তাদের মানে কাজে সহযোগিতা করতে হবে। তাহলে একদিকে ডিপি ওয়ার্ল্ড, আর একদিকে স্টারলিংক, আর একদিকে করিডোর, তিনটার মধ্যে আন্তঃসম্পর্ক আছে। তিনটা একটার সাথে আরেকটা জড়িত। তাহলে এই যে চক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চলছে, এইটার মানে ঘোরতর বিরুদ্ধে আমরা, এটার বিরুদ্ধে বাম ফ্রন্টও এর বিরুদ্ধে লড়াই করছে। 27-28 তারিখ একটা লং মার্চ চট্টগ্রামে হবে। আমি কক্সবাজারও সাংবাদিকদের এটা বলে আসছি। করিডোর এটা বললাম, করিডোর আরও মারাত্মক। এখানে রোহিঙ্গারা এসেছে, বহু আগে থেকে আসছে রোহিঙ্গারা। যে সরকারের আমলে আসছে, জিয়া রহমানের সরকারের সময়ও কিছু রোহিঙ্গা এখানে আসছিল। এই রোহিঙ্গাদেরকে যে সরকারে আসুক, কম বেশি খাওয়া দাওয়া আশ্রয় সরকার দিচ্ছে। ত্রুটি দুর্বলতা থাকতে পারে, দিয়েছে। আমরাও রোহিঙ্গারা আবার ওখানে তারা মানবত জীবনযাপন করছে। হ্যাঁ, এই নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী ছিন্নমূল হয়ে গেছে। জান্তা সরকার তাদের ভূমি মাটি থেকে উৎখাত করে দিয়েছে। এইটা হলো খুবই অমানবিক এবং মানবতা বিরোধী কাজ। আমরা রোহিঙ্গারা সেখানে ফেরত যাক সেটা চাই, কিন্তু কিভাবে? করিডোর নো। এইটা যদি ফেরত নিতে হয় তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। এখানে যেটা করিডোর যদি বার্মা সরকার, জান্তা সরকার, ওখানে আরাকান আর্মি লড়াই করতেছে, বিভিন্ন জাতিগোষ্ঠী জান্তা সরকারের বিরুদ্ধে বার্মাতে লড়াই করতেছে। তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আমাদের কমিউনিস্ট পার্টি তো তার যে বিশ্ব দৃষ্টিভঙ্গি আছে, সেই বিশ্ব দৃষ্টিভঙ্গির কারণে এদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে আমরা আছি। কিন্তু এরা এখানে যে বার্মা সরকার, এই যে একটা জান্তা সরকার হলো, সে এখনো ক্ষমতায়, তাকে পাশ কাটাইয়া যদি এখানে করিডোর দেওয়া হয়, এবং এটা জাতিসংঘের আইনও ভঙ্গ হবে, করিডোর যদি দেওয়া হয় তাহলে আমাদের দেশ একটা যুদ্ধে জড়িয়ে যাবে। এবং এই করিডোর নিয়ে মানে বিভিন্ন কথা আপনারা সাংবাদিকরা দেখেছেন। ইউনূস সাহেব বলতেছে এখন আমরা করিডোর দেবো, মুখ দেবো, এটা মিথ্যা কথা বলতেছে, বিভিন্ন জন অপপ্রচার করতেছে। উনি মানে এটা বললেন ওই দিনের কি এই কোরবানের আগের বক্তৃতায়, কি মিথ্যা কথা বলতেছে জনগণ। আপনার উপদেষ্টা, ফরেন উপদেষ্টা, তো উনি বললেন যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে করিডোর দেওয়ার। তারপর এই হাই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব বললেন যে আমাদের বর্ডারের যে যারা আছে দখলে, তাদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট হবে। কে কি বললো ওইটা বিষয় না, উনি এভাবেই হুমকি দিয়ে বললেন। তাহলে পরে আবার বুঝাচ্ছেন করিডোর না ত্রাণ চ্যানেল, এটার সাথে আরেকটা তফাৎ কি? হ্যাঁ, এটা তো সোনার পাথর ভাটি, একই জিনিস। তাহলে এখানে আমাদের দেশটাকে এখানে কেন মানে জড়িয়ে দেওয়া হচ্ছে?
আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীও মানে এটার পক্ষে না, আমরা সেটা দেখেছি, আপনারাও জানেন। এখন আমরা সেটা দেখছি যে এখানে তাহলে সমাধান কি? আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা বিরোধিতা করতেছেন, সমাধানের পথ দেখাবেন না? আমাদের সমাধানের পথ আমরা পরিষ্কার বলতে চাই, সেটা হলো এই যে এটা যদি সমাধান করতে হয়, কেননা এখানে ভারতের ইন্টারেস্ট আছে, ভারতের একটা কালাদান প্রজেক্ট আছে, সেখানে 300 কিলোমিটার সে তার রোড, 2.5 বিলিয়ন ডলার তার ইনভেস্টমেন্ট আছে ভারতের, এবং তার একটা শিল্প, ওখানে একটা বন্দর করতে সে চাচ্ছে, ওইদিকে তার এখানে এই কি বলে যে পোর্ট ইউজ করার চেষ্টা যাচ্ছে। চীনের সেখানে ইনভেস্টমেন্ট আছে, চীনের সেখানে গ্যাস লাইন আছে, 5 লাইন গ্যাস লাইন আছে, তেলের লাইন আছে, তারপরে চীনের ইন্ডাস্ট্রিয়াল একটা বেল্ট আছে, এবং চীনের ওখানে এই বন্দর করতেছে তারা, ডিপ সি পোর্ট, এবং সেখানে মালকা প্রণালীকে বাইপাস করার জন্য এদিকে তাদের যেন আমদানি রপ্তানি হইতে পারে, সেটা এই প্রজেক্ট ওখানে আছে। ওরা বিআইআর আছে, ওই যে সিল্ক রোডের জায়গাটা ওইদিকে আছে, এবং চীনের এখানে স্বার্থ আছে। আবার চীন এবং ভারত বার্মার সাথে এই মানে জিওগ্রাফিক্যালি কানেক্টেড, ভূমির দিক থেকে ওরা কানেক্টেড। এইটাতে ওদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিগ্রস্ত হবে, তারা সেটা মনে করে। আমরা যতদূর জানি চীন ভারত তাদের মধ্যে বিরোধ আছে, কিন্তু এই প্রশ্নে, করিডোর প্রশ্নে তারা করিডোর দিতে চায় না। পরে কি হইতে পারে, কার কি ট্যাকটিক্স হইতে পারে, হয়তো পরে সেটা আমেরিকার সাথে কি মানে দেন দরবারের মধ্যে কি দাঁড়ায়, ওটা অন্য জিনিস। কিন্তু তাদের এখানে আপনারা জানেন যে বান্দরবনে কুকি চীন একটা বাহিনী গড়ে উঠছে, কুকি চীন। সেই কুকি চীনের যে জাতিসত্তা, তাদের সাথে মং এদের সাথে ওই যে মণিপুরের জাতিসত্তার মিল আছে, মণিপুর, ওখানে নাগাল্যান্ডের সাথে আছে, ওখানে টার্ময়েল হচ্ছে এদের সাথে। এগুলো ভারতের ওই যে সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত, এই রোড মানে করিডোর মিলে, আর ওইদিকে চীনও আছে। তাহলে সব মিলে তাহলে এখানে চীনকে পাশ কাটাইয়া, ভারতকে পাশ কাটাইয়া, বার্মা সরকারকে পাশ কাটিয়ে, হ্যাঁ, শুধু আরকান আর্মির সাথে আমেরিকান মানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কানেকশানে যদি করিডোর দেওয়া হয়, তাহলে এই আমাদের দেশটা শেষ হয়ে যাবে, এবং এটাতে কোনো লাভ হবে না। কারখানা গিনিপিগ হয়ে যাবে, রোহিঙ্গারও শেষ হয়ে যাবে। বম্বিং যখন শুরু হবে চারিদিক থেকে, এটা আর একটা গাজায় পরিণত হবে, ওখানে গাজা চলতেছে, মিডল ইস্ট চলতেছে, ওইদিকে ইউক্রেন চলতেছে, এইদিকে চীনকে ঘেরাও করার জন্য তাইওয়ান ধরে আমাদের এই জায়গাটাকে ইউজ করতে চাচ্ছে বলে আমাদের পার্টি আমরা মনে করি। সেজন্য এটা সলিউশন হইতে পারে একটাই, সেটা হলো সলিউশনের পথ কি? সলিউশনের পথ হলো এখানে বার্মা গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, ভারত, চীন, আরকান আর্মি সবগুলো বৈশ্বিক সমঝোতা করেই এখানে একটা পিসফুল সমাধান করা সম্ভব। এগুলো ছাড়া আমেরিকা যদি ঢুকে এইখানে, আমেরিকার তো কোনো স্বার্থ মানে এখানে ব্যাপার নাই, আমেরিকার সাথে তো এখানে এই জায়গায় ভূমি কানেকশন নাই, জিওগ্রাফিক্যাল কোনো কানেকশন তো আমেরিকার এখানে নাই, যেটা চীনের আছে, ভারতের আছে। সেখানে এসে এখানে ঢুকতেছে, সেখানে ঢুকছে, তাহলে অন্য উদ্দেশ্যে ঢুকছে, যে তার বুড়োছে যে মানে চীন অমুক সমুক এগুলো ভারতের ওখানেও ডিস্টার্ব করা, এগুলো নিয়ে সে এই জায়গায় ঢুকছে বলে আমরা মনে হয়, এবং এখানে আমাদের দেশটাকে ইউজ করতে চাচ্ছে। এইটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে শেষ করে দেবে, আমাদের দেশটাও শেষ হয়ে যাবে, এবং এখানে ঢুকাই দিয়ে আমাদের ইলেকশনটাও আর হবে না, ইলেকশন যেটা হচ্ছে না এটাও হবে না। তাহলে অন্য জায়গায় দেশটাকে নিয়ে যাচ্ছে। এই জায়গাটা, এই জন্যই তো আমরা এই স্বৈরাচারকে দৌড়াই নাই, স্বৈরাচারকে দৌড়াইছে আমরা একটা নির্বাচনের জন্য, হ্যাঁ, সেই নির্বাচনটা দিয়েই আপনি যান, এগুলো এই এজেন্ডার মধ্যে আপনি ঢুকেন না। বহুজন বলছে যে এটা তো এখন মানে ওরা বলতেছে অফ হয়ে গেছে, আমরা মনে করি যে এটা অফ হয় নাই। এটা নিয়ে আপনারা জানেন এই করিডোর বিষয়ে জামাত ইসলামের আমির গেছে কাতার, এবং মানে খলিল সাহেবও গেছিল কাতার,
তারপরে এখানে আমেরিকান এমবাসির চার্জ ডেফার সেও গেছিল কাতার একটা সেন্টার। ওখান থেকে আবার দেখছি আমরা সিঙ্গাপুরের সাংরিলাতে 5 স্টার হোটেল, সেখানে এখানে এই সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশের আর্মিদের বৈঠক হয়েছে। আমাদের দেশের আর্মিরা মানে জেনারেলরা প্রতিনিধিত্ব সেখানে না করলেও প্রতিনিধিত্ব করছে খলিল সাহেব, সাংরিলাতে বৈঠক হয়েছে। তাইলে এটা আরো ডিপে চলে গেছে। উপরে এখন আমাদের আইওয়াশ করা হচ্ছে যে আমরা নাই, আসলে না, এটা আরো ডিপে এই তৎপরতা চলছে বলে আমাদের মনে হয়। এই হলো বিষয়। আমরা মানে জীবনের কোনো পরোয়া করি না। আমরা দেশ বুঝি, দেশের মানুষ বুঝি, মানে বিশ্ব মানবতার জন্য আমরা লড়াই করি। বিশ্ব মানুষের মুক্তির জন্য আমরা লড়াই করি। আমরা মুক্তিযুদ্ধ করছি, মুক্তিযুদ্ধের কমান্ডারও ছিলাম, ন্যাপ ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর। এক্সটেনশন লাইভে আছি। এই যে আমি একা আসছি, বহুজন বলতেছে যে সালাম ভাই একা যায় না, 2-3 জন নিয়ে যান, হয়তো চলতেও হবে। কিন্তু ভয় দেখে কমিউনিস্ট পার্টিকে এর থেকে পেছনে মানে কোনো যেই হোক, সেটা ইন্টারন্যাশনাল ফোর্স হোক আর ন্যাশনাল ফোর্স হোক, ভয় দেখে, বুড়ো আঙ্গুল দেখে কমিউনিস্ট পার্টিকে দমানো যাবে না। এটা আমরা পরিষ্কার বলতে চাই। বলেন। ইউনূস তারেক বৈঠক হয়েছে, এটা যেটা হলো, আমরা তো তারেক সাহেব তো বলছিলেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, কিন্তু এখন গিভ এন্ড টেকের মধ্যে দিয়ে সেটা এখন ইয়ার মধ্যে চলে গেল। কোথায়? ফেব্রুয়ারি, অর্থাৎ এই রমজানের আগে নির্বাচনটা করার পর। কিন্তু এখানে ইফস অ্যান্ড বাটস আছে। যেখানে যুক্ত বিবৃতি যেটা দিছে সেখানে বলে যে মানে কি প্রস্তুতি যদি সম্পন্ন হয় এই ফেব্রুয়ারির মধ্যেও নির্বাচন হইতে পারে। কিন্তু ইউনূস সাহেব যেটা, আমরা এটাকে সন্দেহ মনে করি। বৈঠকটা যেটা হয়েছে ঠিক আছে, জাতীয় কিছুটা আশ্বস্ত হয়েছে, কিন্তু এইখানে যে বর্তমান ইউনূস সরকার থাকবে বলে আমরা সন্দেহ করি। কারণটা বলো, উনি জাপানে যে বলছিলেন যে উনি একটা কথা বলেন, ছোট সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে আর বড় সংস্কার হলে জুনের মধ্যে। কিন্তু ওনার তো আসল চেহারা পরিষ্কার হয়ে গেল জাপানে। উনি যে ওখানে বললেন একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে, তাহলে উনি ছোট সংস্কার কথা বলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যেটা বলে এটা ধোঁকা, এটা হইল না। উনি তো ওইটাই বললো যে ডিসেম্বরের মধ্যে একটা দল নির্বাচন চাচ্ছে, তাহলে সে ছোট সংস্কারের কথা বলে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে চায়, সেটা তো কারেক্ট না। উনি তো ডিসেম্বরে নির্বাচন চায় না, একটি মাত্র দল চায়। জাতি ডিসেম্বরের মধ্যে, যে বিএনপির বিষয় তো না, যে আজকে একটা রেগুলার গভর্নমেন্ট দরকার বাংলাদেশে, একটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত কোনো সরকার নাই। এটা না হলে আমি আগেই বলছি, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না, মানুষের জানমালের নিরাপত্তা হবে না, দেশি বিদেশি বিনিয়োগ হবে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে থাকবে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলবে। ইমিডিয়েট নির্বাচন দেশকে মানে বিপদমুক্ত করতে হলে, এদেশের মানুষকে ভীতিমুক্ত করতে হলে একটা নির্বাচন অবশ্যম্ভাবী, যেই আসুক ভোটে, কিন্তু একটা ডেমোক্রেটিক প্রসেস যদি থাকে আমরা রাস্তায় থাকতে পারবো, আপনারা সবাই রাস্তায় থাকতে পারবেন। আজকে সাংবাদিকরাও মন খুলে তাদের লেখা লিখতে পারছে না, চ্যানেলগুলোতে ভীতির মধ্যে থাকতেছে, কোনটা কদ্দূর প্রচার করব, যে সালাম ভাই এত কথা বললো, এদ্দূর তো আমরা দিতে পারছি না, এদ্দূর দেওয়া তো আমার সম্ভব না। ওইখানে যদি আবার মব যায়, এই মবের রাজত্ব চলছে, সেজন্য সাংবাদিকরাও আজকে তাদের জীবন নিয়ে খুবই শঙ্কার মধ্যে আছে। যেটা এই জায়গাটা আজকে পরিষ্কার। তাইলে আপনি দেখেন, উনি যে এটা বললো, এই যে উনি প্রশ্ন করলেন, এটা তো সন্দিহান, ইফ স্মার্ট আছে সেটাতে, কখন আবার ছুটে যায় এই জায়গাটা আছে। এইদিকে উনি ওইটা বলছেন, আবার এদিকে এনসিপি জামাতকে উনি লাগাইছেন কিনা জানেন না, ওরা বিরোধিতা করতেছেন। যে বহুজনে বলে যে এখানে ডবল স্ট্যান্ডার্ড চলতেছে মনে হয়, বিচারিতা আছে, ওইটা দিয়ে আবার বিএনপিকে প্রেসারে রাখা, এবং ওই ফেব্রুয়ারি থেকে ছুটে যাওয়া।
এই যে নানা ট্যাকটিস, এত ট্যাকটিসের তো দরকার নাই, এত ছলচাতুরির তো দরকার নাই। ফ্রি ফেয়ার থাকেন, আপনি বিতর্কিত হইয়েন না। আপনি যেভাবে আসেন, আপনি একটা ভালো নির্বাচন দিয়ে, হ্যাঁ, এদেশের মানুষের কাছে আপনার নাম স্বর্ণাকারে লিখিত থাকুক, আমরা সেটা চাই, এদেশের জনগণও সেটা চায়। আর যদি বিতর্কিত হয়ে যান, তাহলে তো আপনি ইতিহাসের রাস্তা করে চলে যেতে পারেন। হ্যাঁ, এটা পরিষ্কার। আরেকটা বিষয় যে এই যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাজারের খালাস, তারপর তাদের নিবন্ধন ফিরে পাওয়া, এরপরে এই যে 21 গ্রেনেড হামলার সবাইকে খালাস, এতে কি বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে কোনো প্রশ্ন তৈরি হয়েছে কিনা আপনাদের? অবশ্যই এটা তো রিভার্স হইল। হাসিনার আমলে যেটা চলতেছে সেটা রিভার্সে একই ধারায় চলতেছে, সেম ধারায়। আইনের শাসন তো হচ্ছে না। এখানে কি 10 লাখ অস্ত্র, এই ঘটনা কি ছিল না? এখানে কি 21 আগস্টের বোমা হামলা, হ্যাঁ, এটা তো মানে তাহলে হয় নাই, এটাই প্রমাণ হয়। এটা তো দেশে আইনের শাসন হচ্ছে না। শেখ হাসিনা মানে ওই সরকার, স্বৈরাচারী সরকার পতন হয়েছে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে। এটাতে আমরা আমাদের ছেলেপেলেরও মানে মানে কি হয়েছে, অ্যারেস্ট হয়েছে, মামলা খাইছে, গ্রেপ্তার হয়েছে। আমাদের ছেলেও মারা গেছে উত্তরাতে মিছিল করতে যেয়ে ছাত্র ইউনিয়নের। আচ্ছা, তো এই লড়াইতে আমরা ওতপ্রোত পাচ্ছিলাম। এটা মানুষের জন আকাঙ্ক্ষার বিস্ফোরণের মধ্য দিয়ে এই স্বৈরাচার বিদায় নিয়েছে। এটা একটা গণতন্ত্রের বিজয়। এখানে থাকা দরকার, এখানে আইনের শাসনের আনা মানে দরকার। গড়হর মামলা দিচ্ছে, উনি যেটা বললেন, এমন মামলা দিচ্ছে আসল আসামি তো আড়াল হয়ে যাবে। আসল আসামি খুঁজে পাওয়া যাবে না। 300 জন ঢুকিয়ে দিচ্ছে পুলিশ। মানে কি হয় যে মামলা বাণিজ্য করতেছে, পুলিশ করতেছে না, এখানে বিভিন্ন দল, পুলিশ, এগুলো সব এখানে জড়িত, এখানে আছে। তাহলে যে মানে কথাগুলো বললেন, এই যে খালাস পাচ্ছে, অমুক পাচ্ছে, শুধু সেটা না তো। আমি যে মানে সাংবাদিক ভাই যে প্রশ্ন করলেন, তার থেকে বড় প্রশ্ন আপনাকে আমি করছি। আমাদের তো 72-এর সংবিধানটাই পাল্টাই দিতে চাচ্ছে, দেশটাকে 47-এ নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের প্রিভিসটা আলাদা। এই যে মানে সংবিধান পুনর্লিখন করবে, এগুলো তো আমাদের গত মুভমেন্টের এজেন্ডা না, ছিল না। ওখানে নিয়ে যাচ্ছে, দেশটাকে ওখানে নিয়ে যাচ্ছে। শুধু মামলার বিষয় না, এই যে ও খালাসের বিষয় না, ওই ন্যারেটিভে নিয়ে যাচ্ছে দেশটাকে, ওই বয়ানে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সমস্ত অর্জন আমাদের এইগুলোর জন্য দায়ী। আমি বলি, আপনি যে সব কিছুর জন্য দায়ী আমরা মনে করি। আজকে আমাদের 52 চ্যালেঞ্জ হচ্ছে, 52-এর ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তো আমরা কমিউনাল ন্যাশনালিজমকে পরাজিত করছি। সাম্প্রদায়িক জাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান মানে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানকে পরাজিত করে ভাষাভিত্তিক এই জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ হয়েছে। এই জায়গায় এখানে সেকুলারের জায়গাটা এটা হয়েছে, ধর্মনিরপেক্ষতা আসছে। ধর্মনিরপেক্ষতা আকাশ থেকে বড় নাই, ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের মাটির পুরিয়া 52 থেকে এটা জন্ম নিছে, সেটাকে কাট করে দিচ্ছে। ওখানে চার নীতি রাখতেছেন। আমরা যে বলছি এই ইয়াকে আলী রিয়াজকে গেছিলাম, আমি বললাম যে এগুলো কি করতেছেন আপনারা, সমস্ত ইতিহাসের আরেক বিকৃতিতে আমার দেশটাকে ডুবিয়ে দিচ্ছেন। আপনাদের প্রিমিস তো আরেক আলাদা, আমাদের প্রিমিস আলাদা। আমরা মুক্তিযুদ্ধের প্রিমিস আমাদের যেটা, এই প্রিমিস। তাহলে ওখানে মেন কন্ট্রাডিকশন ওইখানে। এই যে এরা মুক্তি পাচ্ছে, এই কারণে এই যাতে বুঝতে হবে। এখন পাওয়ার এনজয় করতেছে কারা? আওয়ামী লীগ নাই, পাওয়ার এনজয় করতে 3টা ফোর্স, 4টা ফোর্স হয়েছে এখন। একটা হলো বিএনপি পাওয়ার এনজয় করতেছে, জামাত পাওয়ার এনজয় করতেছে, এনসিপি পাওয়ার এনজয় করতেছে, সরকার তো আছেই। এরা সবাই পাওয়ার এনজয় করতেছে। তো জনগণ ওইদিকে ভোটের জন্য হাবিতিসি করতেছে। তাহলে একটা এভাবে 3টা 4টা সেন্টারে তো দেশ চলতে পারে না। দেশটা তো নির্বাচনের মধ্যে দিয়ে, পার্লামেন্টের মধ্যে দিয়ে একটা সেন্টারে দেশ শাসনে আসতে হবে, না হলে এনার্কি তো যাবে না, নৈরাজ্য তো যাবে না। হ্যাঁ, নৈরাজ্য মানে যেটা চলছে, এনার্কি যেটা চলছে, মব সন্ত্রাস যেটা চলছে, সেটা যাবে না তো। তাহলে নির্বাচনের কোনো বিকল্প আমাদের দেশটাকে মুক্ত করার জন্য এর কোনো বিকল্প নাই। তাই ইমিডিয়েট নির্বাচন আমরা চাই। হ্যাঁ, আমরা বলে আসছি যে আপনারা সংস্কারে বিভিন্ন জন আপনারা এগুলো করছেন, ওইখানে বহু মানে শিকারও বিষয় আছে, ওগুলো করেন, কিন্তু এটার দায়িত্ব আপনাদের না,
সব কিছুই থ্রু পার্লামেন্ট হইতে হবে। পার্লামেন্টে এটা পাশ হয়ে এই সংস্কার বাস্তবায়িত করতে হবে, এবং সেইটার জন্য আপনি এটাকে ওপেন করে দেন, জনগণের কাছে দেন, যারাই ক্ষমতায় আছে এগুলো যেন বাস্তবায়িত করার জন্য বাধ্য থাকে। পিপলকে বলেন এই আমরা সংস্কারের এগুলো এজেন্ডা এগুলো আমরা করছিলাম, হ্যাঁ, এগুলো পিপলে প্রচার করেন, রেডিও টেলিভিশনে প্রচার করেন, সর্বত্র প্রচার করেন। ওখানে তো নাই। এই যে 10 মাস হয়ে গেল, কি সংস্কার হয়েছে? কোথায় কই সংস্কার হয়েছে? কিছু তো হয় না। কিছু তো অধ্যাদেশ দিয়ে করে ফেলতে পারতো। এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটা বর্তমানে প্রধান বিচারপতি আজকে থেকে 5 মাস আগে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের রূপরেখা দিয়েছে, সেটাও তো এখন হয় নাই। বুঝছে? সাংবাদিকদের কতগুলো আছে সেগুলো তো অধ্যাদেশ দিয়ে হয়ে যায়। বহু অধ্যাদেশ তো ব্ল্যাক লস যেগুলো আছে সেগুলো বাতিল করে দেওয়া যায়, আবার নতুন করে নতুন ব্ল্যাক লসও সেখানে ঢুকছে, এটা আমরা দেখছি। তাহলে এই যে যত রকমের বিষয় আছে, এটাতে অ্যাকাউন্টেবিলিটিতে আনতে হবে, দায়বদ্ধতা থাকতে হবে। সেই দায়বদ্ধ হবে, দায়বদ্ধ পার্লামেন্ট, জনগণের পার্লামেন্ট যদি মধ্য দিয়ে এটা হয়, তাহলে যেই আসুক এটা দায়বদ্ধ হবে, এবং এটা এখান থেকে পাশ হইতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করবে, এই ব্যাপারে আপনাদের মূল্যায়ন? আমরা যেটা মনে করি সেটা হলো এই, আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার হওয়া দরকার। যারা এই অপরাধের সাথে জড়িত তাদের প্রকৃত ন্যায়সঙ্গত বিচার হওয়া দরকার। সেটার জন্য অধ্যাদেশ দিয়ে যে দলকে নিষিদ্ধ করে দিতে হবে, হ্যাঁ, এটার পক্ষে আমরা না। আমরা আইনসম্মতভাবে এটা করা দরকার। তাহলে তো ওই যে যুদ্ধ অপরাধের জন্য তো যুদ্ধ অপরাধ, মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধের জন্য তো জামাতেকেও নিষিদ্ধ করা প্রয়োজন। জামাতে তো রাজনীতি করার জন্য আরো স্কোপ দিচ্ছে, তারাই তো মানে এখন সব দণ্ডমুণ্ডের কর্তা হয়ে গেছে। ওইটা তো আরো ফান্ডামেন্টাল অপরাধ। আওয়ামী লীগের এইটা অপরাধ যেটা করছে গুম খুন, মামলা হামলা, টাকা পাচার, ব্যাংক লুট, করে নাই এমন কোনো কাজ বাকি নেই আওয়ামী লীগ। হ্যাঁ, মানুষের ভোটাধিকার না দেওয়া, ভোটের নির্বাচনে পাঠিয়ে দেওয়া, এগুলো করছে। এই অপরাধের বিচার অবশ্যই হইতে হবে, হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। এগুলো অপরাধের বিচার, হত্যাকাণ্ডের বিচার, এগুলো এগুলো না করে আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি, অমুকের কথা বলছি, আর শেরাটনে ইফতার পার্টি করতেছি। শেরাটনে ইফতার পার্টি করি আর এদিকে বৈষম্যের কথা বলি, একটার সাথে একটা যায়? এটা তো সাংঘর্ষিক। ওই যে বৈষম্যের কথা বলতেছি, আমি বিএমডাব্লিউ গাড়িতে চলতেছি, আমি আসছি কিভাবে? আমি আসছি 11 সিন্ধুতে, রাজনীতি করতেছি আজকে থেকে, সেই 66 থেকে। 1968 সালে জেলে গেছি, 1969 সালে বের হয়েছি। 68-তে বঙ্গবন্ধুরা যখন জেলে, আমরাও জেলে, আমরাও ছাত্র আন্দোলন করছি। 69 ছাত্র আন্দোলনের নেতা আমরা ছিলাম। আমরা পাওয়ারের জন্য এটা এত হাবিতে সে করি নাই। তারা যে আন্দোলন করছে, তারা যদি আজকে বাইরে থাকতো, পাওয়ারের সাথে যদি না থাকতো, মানুষ আজকে চোখের মনির মতো তাদেরকে নিয়ে নাচতো, এদেরকে নিয়ে নাচতো। আজকে তারা তো নিজেদের বিতর্কিত হয়ে গেল, নিজেদের জীবনটাকে হুমকির মধ্যে তারা পড়ে গেল। যদি তারা আজকে এই স্বৈরাচারকে উৎখাত করছে, এইটার পর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা পাওয়ার শেয়ার করছে না 69-এর ছাত্র আন্দোলনের নেতারা পাওয়ার শেয়ার করছে? তারা এখানে গেল কেন? আবার তারা আবার জুলাই ঘোষণের রক্ষা কবচ চাচ্ছে কেন? হ্যাঁ, এগুলো কেন করতেছে? এগুলো কেন? তারা তো মানে মানুষের মাথা, চোখের মনি থাকতো, মানুষের তাস থাকতো, মানুষ তাদেরকে নিয়ে নাচতো যদি তারা ঠিকভাবে থাকতো। যেই বিজয়, যেই স্বৈরাচারকে যে তারা বিদায় করলো, সেজন্য তারা তো আমাদের জননন্দিত থাকতো। তারা এই বিতর্কে তারা কেন ঢুকে গেল আমরা তো জানি না। কারা তাদেরকে এই বিতর্কে ঢুকালো, কাদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য ঢুকাচ্ছে, এটাও তো আমরা বুঝি না। এই হলো বিষয়। বললাম আজকে বৃহত্তর বাম ঐক্যের কোনো, আমরা এটা চেষ্টা করছি। দুইটা বিষয়, একদিকে মানুষের সামাজিক মুক্তি, একদিকে দেশটা মানে 2 ভাগ হয়ে গেছে, একদিকে 5 আর একদিকে 95। 5-এর খাওয়ার জায়গা আলাদা, থাকার জায়গা আলাদা, চিকিৎসার জায়গা আলাদা, ওদের ছেলে মেয়েদের লেখাপড়ার জায়গা আলাদা। আর 95-এর খাওয়ার জায়গা, থাকার জায়গা, চিকিৎসার জায়গা আলাদা।
এই ওদের ছেলেমেয়েরা মানে ওই যে ও লেভেল ওই এগুলোতে পড়ে, সিঙ্গাপুর আমেরিকা এগুলোতে পড়ে, এই চিকিৎসা হয় ওদের সিঙ্গাপুরে, হয় মালয়েশিয়াতে, না হলে ওই থাইল্যান্ডে। আর আমাদের জেনারেল মানে মানুষ মানে সাধারণ ওই হাসপাতালে বারান্দাতে শুয়ে থাকতে হয়, চিকিৎসা পায় না। এইভাবে যে দেশ ভাগ হয়ে গেছে, দেশে শ্রেণী বৈষম্য, ধন বৈষম্য পর্বত প্রমাণ। এখান থেকে আমরা এই ৯৫ ভাগ মানুষের এই থেকে বৈষম্য থেকে মুক্ত করতে চাই, তাদের সামাজিক মুক্তি চাই একদিকে, আমরা বাম জোট এবং আমাদের যে ফোর্স আমরা গড়ে তুলতে চাই। আর একদিকে হলো মুক্তিযুদ্ধের মূল চেতনা, প্রকৃত চেতনা, এই অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সবার, এই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই দুটোটাকে কম্বাইন করে আমরা এই বৃহত্তর জোট গড়ে তুলছি। সেখানে বাম জোট না, যারাই এটাতে এই কর্মসূচিতে বিশ্বাস করবে প্রকৃত অর্থে, তাদেরকে আমরা নিয়ে একটা বৃহত্তর জোট করার মানে তৎপরতা চালাচ্ছি, কিছুটা আগাইছি, হয়তো আরো বেশি তৎপরতা আমরা শুরু করব। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কোনো ডিসক্রেডিটেড লুটেরা কোনো এলিমেন্ট আমাদের জোটে আমরা নেব না, এটা পরিষ্কার থাকতে হবে। ধন্যবাদ।